রান্নাঘরের চালের মিষ্টি কুমড়ো দেখিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। কুমড়োটা দেখো দেখতে দেখতে কতটা বড় হয়ে গেল। আর কয়েকদিন পর কিন্তু কুমড়োটা পেকেও যাবে। ওই ভেতর দিকে আর একটা কুমড়ো আছে, তবে ওই কুমড়োটা দেখা যাচ্ছে না। ওই পাতার আড়ালে আর কি ওই কুমড়োটা আছে। তো যাই হোক, কুমড়োটা দেখালাম, তারপরে দেখো চলে এলাম সদর দরজা খোলার জন্য। এখন বাজছে ওই সকাল 6:45 মতো। আর তোমরা তো জানো এখনকার দিনে ওই 6:45 এই সময় কিন্তু ঘুম থেকে উঠি। আর গ্রীষ্মের দিনে তখন ওই 5টার আগে ঘুম থেকে উঠতে হয়। আর এখন তো 5টার সময় অনেকটা অন্ধকার, সেই জন্য উঠি না। তো যাই হোক, সদর দরজা খুললাম, তারপরে দেখো পুকুর পাড়ে চলে এসেছি নেতা নিয়ে আর মগ নিয়ে। মগে 1 মগ জল নিলাম, নেতাটা ধুয়ে হাতে একটু গোবর নিলাম, দিয়ে মাড়ুলি দিতে শুরু করলাম। তোমরা তো জানোই যে গ্রামের মেয়ে বউদেরকে সকালবেলা ঘুম থেকে উঠে চোখে মুখে জল নিয়ে প্রথমেই এই কাজটা করতে হয়। প্রত্যেকে এই কাজটা করে। তো সুন্দর করে গোল করে মাড়ুলি দিয়ে দিলাম। বাইরে মাড়ুলি দেওয়ার পর সমস্ত জায়গায় মাড়ুলি দিয়ে দিয়েছি। তো যাই হোক আমার প্রিয় বন্ধুরা, শুভ সকাল। আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। তো যাই হোক, মাড়ুলি দেওয়ার পর ঝাড় দিতে শুরু করেছি। তো দেখো মাঝখানে উঠোনে কিন্তু ধান রাখা হয়েছে। কালকে আমাদের ধান মাঠ থেকে নিয়ে আসা হয়েছিল, তো দিয়ে ধানগুলো আর কি মাঝখানটাতে রাখা হয়েছে। তবে উঠোনটা ঠিকঠাকভাবে ঝাড় দেওয়া তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, কারণ মাঝখানটায় আর কি বন্দি হয়ে আছে। তবে 4-5টা তো ঝাড় দিতেই হবে। আর এই দিকটা দেখতে একটু খারাপ লাগছে, কারণ এদিকটা ব্যবহার কম হয়, তো তাও ঝাড়পাট আর কি দিতেই হয় সকালবেলায়। আর এখন তো মানে ধান আছে উঠোনে, সেই জন্য খড় টড় নোংরা আর কি অনেক কিছুই কিন্তু জড়ো হবে। তো যাই হোক, ওর পাশটা ঝাড় দিলাম, তারপরে দেখো এই দিকটায় চলে এসেছি। মানে বললাম না ওইদিকে একটু জায়গা ফাঁকা রয়েছে, এইদিকে একটু জায়গা ফাঁকা রয়েছে। মানে ঠিকঠাক করে ধানটা লাগানো হয়েছে, যেন মেশিনটাও যেন ঝরানোর সময় ঠিকঠাকভাবে লাগানো হয়, আর উঠোনের মধ্যেই কিন্তু ধানটা ঝরানো হয়। তো তারপরে এই দিকটায় চলে এলাম। আর ওই যে ধানগুলো মেশিনে, যেগুলো কাটা মেশিনে আর কি কেটেছিল, সেই ধানগুলো তোমাদেরকে বলেছিলাম ভাগ করা হবে, সেগুলো ভাগ করা হয়ে গেছে, দিয়ে ওই দিকটা জড়ো করে রাখা হয়েছে। তো ওই সমস্ত ধানগুলো কিন্তু চাল করতে হবে। তো যাই হোক, এক এক করে দেখো কথা বলতে বলতে পুরো উঠোনটায় ঝাড় দিয়ে দিলাম। তারপরে এখন হচ্ছে বাইরের দিকগুলো ঝাড় দিয়ে নেব। কুড়ি তারিখ মানে সামনে রবিবার হচ্ছে আমাদের নবান্ন। গ্রাম বাংলায় এই নবান্ন হচ্ছে অনেক বড় একটা উৎসব। তো সেই কারণে তোমাদেরকে তো দেখিয়েছিলাম যে আতপ চালের জন্য ধান রোদে দেওয়া হয়েছিল, সেই ধানগুলো দেখো ভানে নিয়ে আসা হয়েছে। আর এখন আমি চালগুলো আর কি ঝেড়ে নিচ্ছি। একটু একটু গুঁড়ো আছে আর কি, তারপরে একটু বালি কাঁকড়ও থাকে, তো সেগুলো ভালোভাবে আর কি বেছে নিচ্ছি, দিয়ে ঝেড়ে ঝেড়ে কড়াইয়ের মধ্যে রাখছি। তো এইগুলো হচ্ছে গুঁড়ো করে নিয়ে আসা হবে। তো রুদ্রর বাবা কালকে গেছিলো মানে ধানটা ভানিয়ে আনতে, আর আজকে যাবে গুঁড়োটা করে আনতে। তো সেই জন্য একটু মানে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে দিলাম। আর ঝাড়ার আগে আমি কাপড়টাও ছেড়ে নিয়েছি। সকালে আলাদা কাপড় আর কি পরেছিলাম, তারপরে কাপড়টা ছেড়ে চালটা ঝেড়ে পরিষ্কার করে দিলাম। বেশ অনেকক্ষণ হয়েছে রুদ্র বাবা গেছে, ওই সর্ষে ছিল সর্ষে নিয়ে গেছে সর্ষে পিষতে, আর চালগুলো নিয়ে গেছে চাল গুঁড়ি করে আনার জন্য। আরও একটা বিশেষ কাজ আছে, তো সেই জন্য রুদ্র বাবা গিয়েছে। অনেকক্ষণই হলো এখনও আসেনি, আর সাথে একটু বাজারও করবে। তো যাই হোক, এদিকে দেখো আমি আরও টুকিটাকি কাজ ছিল সেগুলো সেরে নিয়েছি, সেরে স্নান করে নিয়েছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর পুজো করতেই কিন্তু অনেকটা সময় লাগবে। তো সকাল সকাল স্নানটাও করলাম। না গো না, সকাল বললে হবে না, মানে আমি তো কাজে তাড়াহুড়োতে ভুলেই যাচ্ছি কটা বাজছে। সকাল সকাল নয়, অনেকটাই বেলা হয়ে গেছে। আজকেও দেখো অনেক কিছু কাচাকুচি করেছি। বললাম না কাচাকুচি যা শেষ নেই, কত কিছু। ওই দেখো এদিকে মেলা আছে, আবার ওই দিকটায় মেলে রেখেছি। আর কি বলবো, ভয়েস ওভার দিতে দিতে এতবার আমার কাশি আসছে, মানে একা সময় না আমি বাদ দিয়ে আবার করতে পারছি না, মানে কাশি চলেই আসছে কথা বলতে বলতে। তো যাই হোক, ওদিকে আমি উঠোনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুলটা আঁচড়ে নিয়েছিলাম, তারপরে ঘরে গিয়ে সিঁদুর পরে পুজোর কাজে লেগেছিলাম। ঠাকুরের বাসনগুলো আগে ধুয়ে নিয়ে এসেছিলাম, তারপরে ফুল তুলে নিয়ে এসে সিংহাসন সাজিয়ে দেখো বৃহস্পতিবারের ঘট পেতে পুজোটা সেরে নিলাম। এই দেখো আজকেও শাক নিয়ে আসা হয়েছে আমাদের জমি থেকে, আর আজকে শাক আনতে আমি যাইনি, আজকে শাক আনতে গেছিলো বাবা।
বাবা গিয়ে এই যে শাক নিয়ে এসছে। বললাম না তোমাদেরকে যে পালং শাকটা এখন খাবো না, একদম নবান্নের দিনকে খাবো। তো আজকে হচ্ছে পুলকার শাক নিয়ে এসছে। আর বাবা আবার দেখছি একটুখানি ধনেপাতাও নিয়ে এসছে, বলছে শাকের সাথে ধনেপাতাও দেবে, শাকের সাথে ধনেপাতা দিলে খেতে খুব ভালো লাগে। তো সেই জন্য আর কি নিয়ে এসছে। তো আজকে বাবা এই যে কেটে কেটে নিয়ে এসছে। সেদিনকে আমি গোড়া উপরে নিয়ে এসেছিলাম, বাবাই বলেছিল উপরে নিয়ে আসছে। তো এখন তো মানে চচ্চর করে বড় হয়ে যাচ্ছে, তো বলছে কেটেই খায়, একদম কেটে খেলে কী হবে, আবার কিন্তু ওই গাছটা থেকে আবার ফোড় নেবে, দিয়ে আবার শাক খাওয়া যাবে। তো সেই জন্য আজকে আবার কেটে কেটে নিয়ে এসছে। আর মানে কি বলবো, আজকে এত কাচাকুচি করেছি, ঘরের কাজ মানে সব কিছু মিলিয়ে আজকে আমি জমিতে যেতে পারিনি, মানে আমার সময়ই হয়নি জমিতে যাওয়ার। তাই বাবাকে বললাম, বাবা আমাকে জিজ্ঞাসা করলো যে তুমি যাবে না আমি যাবো। তা আমি বললাম আপনিই যান তাহলে। দিয়ে আবার বাবা গেছিলো, দিয়ে বাবা গিয়ে শাকগুলো কেটে নিয়ে এসছে। তো চলো শাক কেটে নিই। শাক আর আলু নিয়ে এসেছি, আর বেগুনটা আনতে হবে, ঘর থেকে বেগুনটা নিয়ে আসবো, কারণ শাকে বেগুন দেবো। ওই শাক করবো আজকে, আলু বেগুন টমেটো দিয়ে একটা তরকারি করব। আর দেখি কি করা যায়, মানে শাক দিয়ে তো অর্ধেক ভাত খেয়ে নেবে। সেই দিনকে শাক করেছিলাম, সবাই শাক দিয়েই মানে অর্ধেক ভাত খেয়ে নিয়েছিল। তাহলে বাড়তি তরকারি করে কী লাভ বলো তো, এমনিতে দেরিও হবে, জ্বালানি খরচাও হবে। তো যাই হোক চলো এই দুটোই এখন কাটি, তারপরে কাটতে কাটতে শাকটা বাঁচতে বাঁচতে চিন্তা ভাবনা করি আর কিছু করবো নাকি। একটু একটু ঘাস আছে, তার জন্য একটু বেছে নিই। তোমাদেরকে বললাম না যে আর একটা কিছু তরকারি করতে হবে, যে ভাববো তারপর ঠিক করব কি করব। তো বাড়িতে বেগুন ছিল, এই বেগুনগুলো দিদি নিয়ে এসেছিল। তো বেগুন ভাজা করছি দেখো। তো বেগুনগুলো কেটে হলুদ লবণ একটু মাখিয়ে রেখেছিলাম। শাকটা প্রথমে রান্না করে নিয়েছি, তারপরে এখন বেগুনগুলো ভাজা করব। তো সেই জন্য দেখো তেলের ওপরে বেগুনগুলো দিয়ে দিলাম। এবার একটু ঢাকা চাপা দিয়ে ভালো করে বেগুনগুলো ভেজে নেব। আর একটু ঢাকা চাপা দিলে বেশ নরম হয়, খেতেও বেশ ভালো লাগে, তাই না বলো? আজকে রান্নাবান্না তেমন কিছু আর তোমাদের সাথে শেয়ার করাই হলো না। তো এইমাত্র রান্নাবান্না কমপ্লিট হলো। আর জানো আজকে রান্নাবান্না বসাতেই অনেক দেরি হয়ে গেছিলো, কারণ এই যে অনেক জামা কাপড় কাচাকুচি করেছি, আবার পুজো পাঠ, আবার অনেক কাজ আরও। মা খিদে পেয়েছে নাকি? খিদে পাইনি? খিদে পেয়েছে, সময় হয়ে গেল তো। তো এই যে বেগুন আলু সব কিছু দিয়ে একটা তরকারি করলাম বড়ি দিয়ে। তো বেগুনটাও দেখো পুড়ে গিয়েছে। আমি ছাদে গেছিলাম বেগুনটা ভাজতে ভাজতে ধান নাড়তে, ভাবলাম যে চট করে যাবো আর নেড়ে দিয়ে চলে আসবো। মানে তখন উনুনটা খুব ভালো জ্বল ছিল না, আমি ভাবলাম ধরতে ধরতে চলে আসবো। এসে দেখছি দাও দাও করে উনুন ধরে গিয়েছে, বেগুনগুলো একটু পোড়া পোড়া হয়ে গেছে। বেগুন দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে টমেটো দিয়ে একটা তরকারি করেছি, শাক করলাম আর বেগুন ভাজা করেছি। তখন তোমাদেরকে ওই দুটোই বলেছিলাম, বেগুন ভাজাটা বলা হয়নি, পরে আবার ওটা আর কি ঠিক করা হয়েছিল। মা এখানে দিয়ে দেবো আপনাকে ভাত? হ্যাঁ এখানে খাবেন? নিজে হাতে খাবেন তো? হাতে খেতে হবে না, খেতে পারবেন না? চেষ্টা করতে হবে তো। ঠিক আছে আমি তরকারিটা রাখি দিয়ে আপনাকে ভাত দিচ্ছি। মাকে খাইয়ে দেবে ভাত? বউ খাই দেবে। বৌমা খাইয়ে দেবে? দেখো বৌমা ভাত খাইয়ে দেবে। ঠিক আছে খাই দেবে। রান্না বান্না সেরে দেখো চলে এলাম হাঁড়ি কড়াইটা নিয়ে, হাঁড়ি কড়াইটা মেজে নেব। তো আগে তো তোমরা দেখতে ভিজিয়ে রাখতাম, তারপরে পরে মাজতাম। তো ভিজিয়ে রাখার মতো সময় নেই, একদম উনুন সালে নেতা দিয়ে হাঁড়ি কড়াইটা নিয়ে এসেছি আর হাঁড়ি কড়াইটা মাজতেও শুরু করলাম। আর যেন অনেকটাই বেলা হয়ে গেছে আজকে রান্নাবান্না করতে, মানে বুঝতেই পারছো চারিদিকে কত কাজ আমি সামলাচ্ছি, সেই জন্য না কাজে কাজে দেরি হয়ে যাচ্ছে। অনেকে আছে জানো তো আমাদের বলে যে আমার 12টায় রান্না হয়ে গেছে, 11টায় হয়ে গেছে, 1টায় হয়ে গেছে। মানে শুনি তবুও আমার কিছু করার নেই। এই যে শাশুড়ি মায়ের দেখাশোনা করা, মানে একটা অসুস্থ মানুষ বাড়িতে থাকা, মানে তার কত কাপড় চোপড় বের হয় বলো তো, রোজ রোজ কাচা, সেগুলো কাচাকুচি, তাকে ওঠানো বসানো খাওয়ানো, না খাইয়ে দিলেও খাওয়ানোর জন্য জোর করানো, মানে এই সমস্ত কাজগুলো করতেও না অনেকটা সময় লেগে যায় গো। তো সেই জন্য অনেকটাই দেরি হয়ে যাচ্ছে। তবে আমার বাড়িতে না কেউ কিছু বলে না, বুঝতেই পারছে সবাই আমার ব্যাপারটা, যে কেন আমার দেরি হচ্ছে। এই যে এত কাজ সামলে আবার ভিডিওর কাজ করা, সেই কারণেই কিন্তু অনেকটা দেরি হয়ে যায়। তো এদিকে আমাকে অনেক মানে শাশুড়ি মা এখন তো অসুস্থ, অনেক সময় অনেক রকম কথা বলে। কি হয়েছে জানো, আজকে আমি রান্না করছিলাম আর আজকে দিদি বাড়িতেই ছিল, দিদি মাকে স্নান করাচ্ছিল, দিয়ে মানে দিদি সাবান মাখাচ্ছিল, দিয়ে মা সাবান মাখতে চাইছিল না। তো আমি শুধু রান্না করতে করতে মাকে বলেছি, মা আপনাকে সাবান মাখাচ্ছে, আপনি সাবান মেখে নেন, অনেকে আছে যত্ন পায় না, আর আপনাকে যত্ন করছে আপনি যত্ন নিচ্ছেন না। মা রেগে গিয়ে আমাকে কি বলে জানো, আমি রান্না করছিলাম উনুন সালে, মা আমাকে বলছে তুমি বেশি কিছু বলবে না, তোমাকে একদম উনুনে ভরে পুড়িয়ে মেরে দেবো। মা আমাকে এই কথাটা বলে, একটা অসুস্থ মানুষ হয়ে। তো সত্যি মা এই যে কথাগুলো বলে, দিদিকে মারতে যায়, সবাইকে মারতে যায়, আমরা জানি মায়ের মাথায় গন্ডগোল করছে, সেই জন্য মা এরকমটা বলে। তো সত্যি আমরা কেউ কিছু মনে করি
করি না গো মায়ের কথায়, মানে কিছু বলতে গেলেই মা বিরক্ত, একটু ব্যায়াম করাতে গেলেই মা মানে মারতে যায়, বকে, অনেক কিছু বলে। তো এগুলোকে আমরা কিচ্ছু মনে করি না, মানে বুঝতে পারছো কত কিছু সহ্য করে এত কাজ করেও মানে সংসারে থাকছি আমি হাসি মুখে। তো এটাই আমি চাই গো, সবাইকে নিয়ে মিলে মিশে থাকতে, যে যাই বলুক যাই করুক। তো যাই হোক, ওদিকে হাঁড়ি কড়াই মেজে নিয়ে এসে সবার জন্য দেখো ভাত বেড়েছি। তো বাবা আর রুদ্র বাবা হচ্ছে নিচে বসেছে, আর ওই যে টেবিলে ভাগ্নি রুদ্র আর মা বসেছে। বললো যে রোদে দিয়ে দাও, এখানে একটু একটু রোদ আছে। আর রোদ না থাকলেও জানো তো উঠোনটা একটু গরম গরম ভাব হয়ে থাকে, আর ঘরের ভিতরে কিন্তু খুব ঠান্ডা, তো সেই জন্য বাইরেই সবাইকে দিয়েছি। আর এদিকে চেয়ারে বসে রুদ্র ভালোভাবে খাওয়া হচ্ছে না বলে দেখো রুদ্র সোনা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাত খাচ্ছে। তো যাই হোক, ওদের খাওয়া হবে, তারপরে তখন দিদি আমি দুজনে খেয়ে নেব। আর তাছাড়া এমনি তো মানে ওদেরকে খেতে দেওয়ার পর আর অন্য কোনো কাজ নেই, সে খাওয়া দাওয়া করা। খাওয়া দাওয়া করে তখন ওই ধান মেলা আছে, ছাদে ধানগুলো তুলবো। আজকে আবার দেখতে হবে ধানগুলো হয়েছে নাকি, মানে কত দিন থেকে মেলছি, কষ্ট করছি, মানে হচ্ছেই না, শুকাচ্ছেই না জানো। কাজের আর শেষ নেই গো, সারাদিন তো কাজ করেছি, আবার দেখো সন্ধ্যেবেলায় কাজ নিয়ে বসলাম। ওই যে দুপুরবেলা খাওয়া দাওয়া করেছিলাম, তারপরে ছাদে ধান মেলানো ছিল, সেই ধানগুলো তুলেছিলাম। আর 5 রোদ লাগলো, আজকে ধানগুলো শুকিয়ে গেছে, একদম বস্তার ভিতরে ভরে একদম মানে বেঁধে রেখে দিয়েছে, একদম ভারী। 5 রোদ মানে হচ্ছে 5 দিন, 5 দিন লাগলো মানে শুকোতে। মানে ভালো রোদ করছে না তো, হালকা হালকা রোদ করছে, কত কষ্ট বলো তো। এই 5 দিন পুরো ছাদে ধান মেলানো, জড়ো করা, তো আজকে শুকিয়েছে, তুলে রাখা হয়েছে। তো বিকেলবেলা সেটা শেয়ার করা হয়নি, আর আজকে মাঠে যাইনি। তো যাই হোক, সন্ধ্যাবেলায় চাটা করা হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে, আমি খাইনি, রুদ্রকে খাইয়ে দিয়েছি। তো তারপরে দেখো এক গাদা গাদা জামা কাপড় নিয়ে বসে পড়েছি। তো এগুলো হচ্ছে সব রুদ্রর। তো কি হয়েছে, অনেক দিন থেকে মানে গোছানো হয় না জানো তো, এখানটায় রুদ্র জামা কাপড় গুলো রাখা হয়, মানে কত জামা কাপড়, মানে ওর যাতে সুবিধা হয় আর কি নিয়ে এখান থেকে পড়াতে। তো এখানে গুছিয়ে রাখি। তো কি হয়েছে, অনেক দিন থেকে না গুছিয়ে রাখা হচ্ছে না, পড়ছে আর এখানে ভরে দিচ্ছি। মানে যে ভাঁজ করে একটু সুন্দর করে রাখবো, এত কাজের চাপ হচ্ছে না। তো সামনেই তো নবান্ন, বাড়িতে যদি আত্মীয় স্বজন কেউ আসে, যদিও এবার মানে সবাইকে বলতে পারছি না, কারণ মায়ের শরীরটা খারাপ। তো যাদেরকে না বললেই নয়, তাদেরকে শুধু আর কি বলার। তো আত্মীয় স্বজন আসবে, আর আমাদের বাড়িতেও যদি কেউ না আসে, পাড়া প্রতিবেশীরা তো আসবে, তারা বেড়াতে আসবে, মাকে দেখতে আসবে, একটু তো ঘর দুয়ার আর কি পরিষ্কার রাখতেই হবে বলো। তো সেই জন্য রুদ্রর জামা কাপড়গুলো সব বের করেছি, সুন্দর করে যে দেখো ভাঁজ করছি, আর ভাঁজ করে করে এখানে গুছিয়ে গুছিয়ে রাখবো। আর এখানে গুছানো থাকে তখন এত সুন্দর লাগে দেখতে, কি বলবো। আর যখন মানে এলোমেলো হয়, মানে ভরে রেখে দিই, তখন মানে কেমন যেন একটা লাগে। তো কদিন থেকেই আমি ভাবছি, ওটাই আমার চোখে পড়ছে যে কবে আমি জামা কাপড়গুলো ওর ভাঁজ করে রাখবো। তো আজকে সময় পেয়েছি, একদিকে রুদ্রকে পড়াচ্ছি, সময় বের করতে হয়েছে। এখানে রুদ্রকে বসতে বলেছি, খাটের ধারে ওকে দেখিয়ে দিচ্ছি, আর আমি হচ্ছে ভাঁজ করছি। আর এই যে এখানে 3টে জামা আছে, এত বড় বড় হয়, আমি ভাবছি এই জামা 3টে আর এখানে রাখবো না, অন্য জায়গায় প্যাকেটে একটু ভরে রাখবো, এখন আর হবে না, দেখবে কত বড়। তো এই জামাটা দিয়েছে, তোমাদেরকে তো দেখানোই হয়নি। ভাইফোঁটার সময় যখন আমরা ছিলাম না, পিসি শাশুড়ি এসেছিল বর্ধমান থেকে, তো পিসি শাশুড়ি এই জামাটা রুদ্রর জন্য এনেছে। কত বড় দেখো, অনেকটা বড়, ভাগ্নিরও বোধহয় বড় হবে। আর এই যে প্যান্ট, তো এটা অনেক বড়, তো সেই জন্য এখন আর হবে না, 2 বছর তো আর হবে না। তো সেই জন্য একদম প্যাকেটে ভরে ভিতরে ভরে রাখবো, এই সামনেখানে রাখবো না। এই জামাটাও অনেক বড়, এই জামাটা মানে দিদিরা যখন এসেছিল তখন নিয়ে এসেছিল ব্যান্ডেলের দিদিরা। আর এই জামাটাও একটু একটু বড় হচ্ছে, সেই যে মায়ের বাড়ি গিয়ে নিলাম, তো এখন এগুলো পরবে না। আর এটা হচ্ছে মামার শ্বশুরের মেয়ের বিয়ে হয়েছিল আগের বার, তখন দিয়েছিল, এটাও দেখো বড়। তো বড় বড়গুলো আমি বেছে এক জায়গায় করছি, যেগুলো ভিতরে ভরে রাখবো, আর যেগুলো মানে এই কোথাও গেলে আর কি যাতায়াত করে সেগুলো এখানে রাখবো, আর যেগুলো ডেলি পরে সেগুলো গামলার মধ্যে রাখি। মানে সবার কাশি, রুদ্রের বাবা ক্যামেরার উপরে কাশছে, আমি কথা বলতে বলতে এপারে কাশছি, রুদ্রও কাশছে, মানে হালকা খুসখুসে কাশছে, গলায় মাঝে লেগে আছে, কথা বলতে গেলে আসছে। তো যাই হোক, রুদ্রকে একদিকে পড়াবো, আর এগুলো সব গোছগাছ করবো। আর এমনিতে সবকিছু ঝাড়াঝুড়ি, মোছামুছি, শোকেসটা মোছা সবকিছু হয়ে গেছে। তো চলো এগুলো এখন গুছিয়ে নিই। রুদ্র না, লেখো লেখো লেখো, রুদ্র, আমি যে কথা বলতে শুরু করেছি ও ফাঁকি মারতে শুরু করেছে। রুদ্র বাবু লেখো, বোয়া দিয়ে 4টি শব্দ। এখন বাজে রাত 10টা। তো জামা কাপড়গুলো সমস্ত সব কিছু গুছিয়েছিলাম, তারপরে রুদ্রসোনাকে পড়াতে বসিয়েছিলাম। ওকে পড়ানোর পর রুটি করেছিলাম, দিয়ে খাওয়া দাওয়া আজকে আমরা করে নিয়েছি, 10টা বেজে গিয়েছে। তো এখন ঘরে এসেছি, ঘরে এসে এখন শোবো। এখন আর কোনো আর কি কাজ নেই, ভিডিওর যা কাজ আছে সেই কাজই আর কি করতে হবে। আর হ্যাঁ, বিল্টুর জন্য তোমরা
অনেকেই আর কি ভাবতে পারো যে বিল্টুর জন্য কেন সারাদিনে ভিডিওতে কিছুই বললাম না। তো বিল্টুকে আজকে ডাক্তার দেখাতে নিয়ে যাওয়া হয়েছিল। ওই যে তোমাদের ভালোবাসা টাকা থেকে তোমরা এই যে সাহায্য করেছো, মানে সত্যি খুব খুশি হয়েছি সবাই আমরা। তো সেই টাকা ওরা শুনেছে যে টাকা এসছে, তো সেই জন্য ওদেরকে বলেছিলাম ডাক্তার দেখাতে যেতে। ডাক্তারে যদি ভর্তি হতে বলে তাহলে ভর্তি করিয়ে দেবে। তো আজকে এমনি চেক আপ করবে বলেই গেছিলো, তো ডাক্তারে বলেছে আর্জেন্ট ভর্তি করতেই হবে, তো সেই জন্য ভর্তি হয়ে গিয়েছে। তবে বিল্টুর বাবা মা এখনও বাড়িতে আসেনি, সেইভাবে আমাদের সঙ্গে কোনো কথাবার্তা হয়নি। ফোন করছি, একটু একটু কথা হচ্ছে, বুঝতে পারছো, মানে নার্সিংহোমে ওখানে বা হসপিটালে ওখানে আছে, তো সেই জন্য তেমনভাবে কথা বলতে পারছে না। তাই কিছু এখন আমরা এর থেকে বেশি না কিছু আমরা জানতে পারিনি। ওই যে তোমরা টাকা দিয়েছো সেটা বিল্টুর বাবাকে জানিয়েছি, তাই বিল্টুর বাবা গিয়েছে ডাক্তার দেখাতে আর ভর্তিও হয়ে গেছে। তো অপারেশন কবে হবে, কটায় হবে, সেই সমস্ত কোনো কথাই কিন্তু আমরা এখনো পর্যন্ত জানতে পারিনি। আর আমরা যদি জানতে পারি অবশ্যই কিন্তু তোমাদেরকেও জানাবো। মানে আমাদেরকে বলতেও পারিনি আর কি, মানে সেই সময় হ্যাঁ ডাক্তারও জানায়নি যে কখন অপারেশনটা হবে। অপারেশন হওয়ার আগে তো আরও মানে অনেক কিছু করতে হয়, রক্ত পরীক্ষা, তারপরে ছবি টবি করতে হবে, অনেক কিছু আছে আর কি নিয়ম। তো আজকে ভর্তি হয়ে গেছে নার্সিং হোমে, কিন্তু বিল্টুর বাবারাও জানে না আদেও যে অপারেশনটা কখন হবে। তাই আমাদেরকেও জানাতে পারছে না। তবে এইটুকু আমরা জিজ্ঞাসা করেছিলাম বারবার যে অপারেশনটা কখন হবে, অপারেশনটা কখন হবে, কিন্তু ও বলছে সেটা আমি বলতে পারছি না, ডাক্তারে যখন করবে তখন অপারেশনটা হবে। আর তোমরা আগে যে ভিডিওটা দেখেছো, মানে যে ভিডিওটা আমরা বৃহস্পতিবার আর কি দিয়েছিলাম, সেই ভিডিওটা আজকেরই কথা বলছি, আজকে পরেই ভিডিও করছি। তো ওই ভিডিওটা জানো তো মঙ্গলবারের ভিডিও। তো বিল্টুর ব্যাপারে যে আমরা কথা বলেছিলাম সেটা বুধবারে করেছিলাম ভিডিওটা। তো কি হয়েছে জানো তো, মানে আমাদের মঙ্গলবারের একটা ভিডিও রেডি করাই ছিল। তো তারপরে আমরা বিল্টুর মানে ব্যাপারে শুনি, দিয়ে বিল্টুর বাবাদেরকে বলি, দিয়ে বিল্টুর বাবা বলল যে এটা তোমরা আগে করলে বেশি ভালো হতো, যত তাড়াতাড়ি সম্ভব আমরা অপারেশনটা করাবো। তো সেই জন্য আমার রেডি করে রাখা ভিডিও আমি ছাড়িনি, বিল্টুর ভিডিওটা ছেড়েছিলাম। আর ওই রেডি করা ভিডিওটা ছিল আমার ভয়েস ওভার টোভার সবই দেওয়া ছিল। তো সেই জন্য ওই ভিডিওতে বিল্টুর ব্যাপারে কোনো কিছুই বলা নেই। বৃহস্পতিবার কিছুটা ছেড়েছে। অনেকেই মানে ভাবতে পারে কি ব্যাপার, বিল্টুর জন্য টাকা জমা হলো, হলো, কিন্তু বিল্টুর বিষয়ে ওরা কিছুই কেন বললো না আজকের ভিডিওতে। তো আমি তার জন্য মানে বলে দিচ্ছি যে ওই ভিডিওটা মঙ্গলবারের ছিল। বিল্টুর সঙ্গে কথা বলার আগে, বিল্টুর সাথে ভিডিও করার আগে ওই ভিডিও আমার পুরো রেডি ছিল, মানে পাবলিকটাই শুধু করিনি, সব কিছু রেডি ছিল। ওই যে বিল্টু যত তাড়াতাড়ি সম্ভব অপারেশনটা করাতে হবে ওই ভিডিওটাকে রেডি করে রেখে সাইড করে রেখে বিল্টুর ভিডিওটাকে আগে দিয়েছিলাম। মানে যে দিনকে আমি বিল্টুর ভিডিও করেছি সেই দিনই তোমাদেরকে পোস্ট করেছি, সকালের দিকে ভিডিওটা শ্যুট করেছি, তারপরে দুপুরের দিকে পোস্ট করেছি। তো সেই কারণে বৃহস্পতিবারের দিনকে যে ভিডিওটা তোমরা দেখেছো সেই ভিডিওটা বিল্টুর ব্যাপারে কিচ্ছু বলার নেই। তো যাই হোক, এই ছিল কথা। তো আর যেমন যেভাবে যা হবে তোমাদেরকে সবটা আপডেট না হবে সবটাই কিন্তু জানাবো, একদম প্রেসক্রিপশন সব কিছু তোমাদেরকে প্রমাণ সমেত মানে জানাবো। তোমরা অনেকে ভালো, বেশিরভাগই সবাই ভালোবাসা দিয়েছো, সবাই পাশে এসে দাঁড়িয়েছো। তাও দু একটা নেগেটিভ কমেন্ট আসছে আর কি, তো ওগুলোকে ধরতে গেলে হবে না। মানে অনেকে আছে ভালো দেখতে পারে না, হিংসে হয়। তো যাই হোক, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও জানাচ্ছি বিল্টুর পাশে এইভাবে দাঁড়ানোর জন্য, একটা মায়ের পাশে দাঁড়ানোর জন্য। সত্যি খুব খুশি হয়েছে আমি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদের কাছে একটি অনুরোধ করব, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। দেখা হবে আবার পরবর্তী ব্লগে।